নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। রিটায়ারমেন্টের পরে রিটায়ার্ড পারসনদের প্রথম টাকা রাখার জায়গাটি হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমস, খুব পরিচিত নাম SCSS। এতে এখন ইন্টারেস্টের রেট হচ্ছে 8.2%। 15-16 সালে দেখা গেছে 9.3% তার ইন্টারেস্ট রেট ছিল, এবং এখানে 5 বছর টাকা প্রথমে রাখা যায়, তারপরে আবার 3 বছর এক্সটেনশন করা যায়। এই SCSS বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে আজকে পুরো ব্যাপারটাই বলবো। কারা অ্যাকাউন্ট খুলতে পারেন, কিভাবে অ্যাকাউন্ট খোলা উচিত, কতদিনের জন্য এই অ্যাকাউন্টটি খোলা রাখা যেতে পারে, এবং কি কি অসুবিধা রয়েছে এই অ্যাকাউন্টে, সমস্তটাই আমি বিস্তারিতভাবে বলবো। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন রাউস স্পিচ, তাহলে তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন। SCSS যে অ্যাকাউন্টটি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, খুবই লুক্রেটিভ, এবং দেখা যায় যে বর্তমানে যেখানে মিউচুয়াল ফান্ডে অনেক সময় দেখা যাচ্ছে নেগেটিভ রিটার্ন, মিউচুয়াল ফান্ডে টাকা দীর্ঘদিন রাখলে টাকা বাড়ে, ঠিক আছে, কিন্তু SCSSে ইনফ্লেশন বিট করা যায় না, এটাও ঠিক আছে। কিন্তু রিটায়ারমেন্টের পর যে বড় কর্পাস বিভিন্ন ব্যক্তিগণ হাতে পান, সেটাকে প্রথম কোথায় তিনি রাখবেন? কিছু টাকা তো সেভিংসে প্রথম পার্কিং করবেন, মানে পুরোটাই পার্কিং করবেন, সেখান থেকে তিনি প্রথমেই কিন্তু টাকা রাখবেন আমার মতে SCSS। কেন? এর সুবিধা অসুবিধা বিস্তারিতভাবে বলছি। দিস স্কিম ইজ ব্যাকড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্সিয়ালি ব্যাকিং রয়েছে, ফলে এই স্কিমে অবশ্যই লো রিস্ক আছে, এবং এই স্কিমটি ভারতবর্ষের সমস্ত পোস্ট অফিস থেকে কেনা যায়। আর ব্যাংক বলতে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংক থেকেই কিন্তু কেনা যায়। তবে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এখন এই SCSS স্কিমটি বিক্রি করছে। 4টি ব্যাংক, একটি হচ্ছে ICICI ব্যাংক লিমিটেড, একটি হচ্ছে HDFC ব্যাংক লিমিটেড, তৃতীয়টি হচ্ছে অ্যাক্সিস ব্যাংক লিমিটেড, আর চতুর্থটি হচ্ছে IDBI। এই কটা জায়গা থেকেই কিন্তু SCSS কেনা যাবে। এই স্কিমটি কারা কিনতে পারবেন? যাদের 60 বছর বয়স হয়ে গেছে, যাদের বলা হয় সুপার অ্যানুয়েটেড। আর কিনতে পারবেন 55 বছর থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, কিন্তু তারা হয়তো ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন, VRS নিয়েছেন, বা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন, স্পেশাল ভলেন্টারি স্কিমে তারা রিটায়ার হয়েছেন, তারা কিনতে পারবেন সিভিলিয়ানদের মধ্য থেকে। আর যারা ডিফেন্সে কাজ করতেন, তাদের বয়স যদি 50 বছর পার হয়ে যায়, তারা ডিফেন্স থেকে রিটায়ার্ড হয়েছেন, তারাও কিন্তু কিনতে পারবেন। আরেকটি হচ্ছে বিষয়, যেখানে একমাত্র স্পাউস, মানে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী, তারাই কিন্তু এই অ্যাকাউন্টটি কিনতে পারবেন, জয়েন করতে পারবেন। দেখা গেল একজন ব্যক্তির বয়স 60 বছর হয়ে গেছে, তাহলে তিনি তার জয়েন্ট অ্যাকাউন্ট তার ওয়াইফের সঙ্গে করবেন, এটা করতে পারবেন। এবং ম্যাক্সিমাম কিন্তু 30 লক্ষ টাকা আলাদা আলাদাভাবে। আবার ওয়াইফের বয়স যদি 60 বছর পার হয়ে যায়, তাহলে তিনি হাজব্যান্ডের সঙ্গে অ্যাকাউন্ট করতে পারবেন 30 লক্ষ টাকা। ইন্ডিভিজুয়ালি করা যায়। যখন ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে তিনি একটি অ্যাকাউন্ট খুলবেন SCSS, হয়তো 25 লক্ষ টাকা রাখবেন, তাহলে ধরে নেওয়া হবে প্রথম ব্যক্তি যেহেতু তার হাজব্যান্ডের পুরো টাকা। ফলে যদি আলাদাভাবে কোনো অ্যাকাউন্ট খোলা হয় SCSSে, যাদের 60 বছর পার হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে তারা আলাদা করে 30 লক্ষ টাকা এই SCSSে নিবেশ করতে পারেন। এবং 5 বছর রাখবেন, মাঝে কিন্তু তিনি টাকা তুলতে পারবেন না, তুললে আবার একটা পেনাল্টি আছে। প্রথম 1 বছরে টাকা তোলা যাচ্ছে না, 1 বছর থেকে 2 বছরে কিন্তু 2% পেনাল্টি রয়েছে। আর তারপরে 5 বছরের মধ্যে যদি টাকা তোলেন, মানে 2 বছর পার করে, তাহলে 1% কিন্তু পেনাল্টি রয়েছে। এই একটা অসুবিধা রয়েছে। আর এক্সটেনশন তারপরে 3 বছর করা যাবে। আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে এক্সটেনশন করার আগে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা মেসেজ আসবে যে আপনার এক্সটেনশনের সময় হয়েছে। আবার যখন 8 বছর পার হয়ে যাবে, মানে প্রথম 5 বছর, তারপরে 3 বছর এক্সটেনশন, তাহলে কিন্তু আবার তিনি করতে পারবেন তার পুরো মেয়াদ শেষ হওয়ার পরে এই SCSS স্কিমে। এবার বলি এই স্কিমটি কারা খুলতে পারবেন না। তারা হচ্ছে NRI, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, আর হচ্ছে HUF,
হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিস, তারা কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। আর অ্যাকাউন্টটি খোলার সময় অবশ্যই প্যান কার্ডের প্যান নম্বর এবং আধার কার্ডের আধার নম্বর দিতে হবে। অবশ্যই এর ফটোকপি উইথ সিগনেচার, সেলফ সিগনেচার করে কিন্তু জমা দিতে হবে। এছাড়া একটি পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশন ফর্মের নির্দিষ্ট জায়গায় পেস্ট করে দিতে হবে। এবার বলি যে ওই এসসিএসে যে টাকা জমা রাখবেন বিভিন্ন ব্যক্তিগণ, তাদের ইন্টারেস্ট কীভাবে জমা পড়বে? ইন্টারেস্টটা প্রথম মাসে ফ্র্যাকশন জমা পড়বে। মনে করুন কেউ মার্চ মাসে 10 তারিখে 30 লক্ষ টাকা জমা দিয়েছেন ব্যাংক বা পোস্ট অফিসে, তিনি যেখানেই করুন না কেন, তাহলে 31শে মার্চ পর্যন্ত প্রথম হিসেব হবে কত ইন্টারেস্ট হলো, এবং তার উপরে একটা টিডিএস ধার্য হবে, 10% টিডিএস কেটে নেওয়া হয়। এবং পরবর্তী সময়ে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 30শে জুন হিসাব হবে কত ইন্টারেস্ট হলো, এবং জুলাই মাসে 1 তারিখে জমা হবে। এইভাবে দেখা যাবে যে এপ্রিলের 1-এ জমা হবে 1 তারিখে, তারপর জুলাই মাসের 1 তারিখে, তারপরে অক্টোবর মাসের 1 তারিখে, তারপর জানুয়ারি মাসের 1 তারিখে। এইভাবে প্রতিবার ইন্টারেস্টের ওপর 10% টিডিএস কেটে জমা হবে। ফলে যারা এসসিএসএস অ্যাকাউন্ট করছেন তারা কিন্তু অবশ্যই তারা একটি ফাইল করবেন, মানে ইনকাম ট্যাক্স ফাইল। না হলে যে টাকাটা ইন্টারেস্ট কাটা হচ্ছে, তাহলে কিন্তু তিনি ওই টাকাটা যেটা কাটা হয়ে গেল সেটা ইনকাম ট্যাক্স দপ্তর থেকে রিফান্ড পাবেন না। অতএব এসসিএসএস খোলা বা ব্যাংকে টাকা রাখা, ফিক্সড ডিপোজিট, এই সকল ক্ষেত্রে অবশ্যই কিন্তু আইটিআর এই ফাইলিংটা করতে হবে, ইনকাম ট্যাক্স ফাইলিং। এবার বলি ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বা টিডিএস কাটার নিয়ম কিন্তু এসসিএসে বিভিন্ন রকম রয়েছে। যেমন যারা সুপার অ্যানুয়েটেড 60 বছর পার করে তারা এসসিএসএস স্কিমটি কিনেছেন, তাদের ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট তিনি যা পাচ্ছেন সেটা 1 লক্ষ টাকা গ্রো করে গেলে তখন কিন্তু 10% টিডিএস কাটা হয়। কিন্তু যারা 60 বছরের আগে যারা এসসিএসএস কিনেছেন, যেমন যে সকল সিভিলিয়ানরা 55 বছর পার হয়েছে এবং তারা স্পেশাল ভিআরএস করেছেন বা ভিআর বা নর্মাল ভিআরএস তারা পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওই 1 লক্ষ টাকা ইন্টারেস্ট হয়ে গেলে তখন টিডিএস কাটবে তা নয়। তাই 60 বছরের কমে যারা এই এসসিএসএস কিনেছেন তাদের ক্ষেত্রে 50,000 টাকা যখনই হয়ে যাবে টোটাল ইন্টারেস্ট, তখনই কিন্তু 10% টিডিএস কাটা হবে। ফলে 60 বছরের আগে ক্ষেত্রে 1 লক্ষ টাকা যখন ইন্টারেস্ট হবে তখন 10% টিডিএস, যারা 60 বছরের নিচে জয়েন করেছেন এসসিএসে, তাদের ক্ষেত্রে কিন্তু 50,000 টাকা ইন্টারেস্ট হয়ে গেলেই টিডিএস কাটা হবে। ফলে এই দুই ক্ষেত্রে কিন্তু দুরকম নিয়ম টিডিএস ক্ষেত্রে। এবার আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলি যে 30 লক্ষ টাকা ম্যাক্সিমাম ডিপোজিট এসসিএসে করা গেলেও আমার মতে একটি মাত্র সার্টিফিকেটে 30 লক্ষ টাকা বিনিয়োগ করা উচিত হবে না। কেন? কারণ হঠাৎ করে যদি কিছু টাকা দরকার হয় তাহলে পুরো টাকাটাই ভাঙতে হবে। এই ক্ষেত্রে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে বিভিন্ন ডেনোমিনেশনে ভাগ করে নেওয়া উচিত। যেমন আপনি হয়তো 6টা এসসিএসে টাকা রাখলেন, কীভাবে? সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকা করে 6টি আপনি এসএসএ টাকা রাখলেন বিভিন্ন ডেটে 3 লক্ষ টাকা করে 10টি এই এসএসএস স্কিমে সার্টিফিকেট করলেন, তাহলে হঠাৎ দরকার হলে সেই টাকাটা ভাঙতে কোনো অসুবিধা হবে না। আর এসসিএসএসে কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে ক্যাশ ডিপোজিট করা যায়, 1 লক্ষ টাকা বেশি হলে কিন্তু চেক দিতে হবে। আর এক্ষেত্রে মিনিমাম 1000 টাকা দিয়ে কিন্তু এসসিএসে অ্যাকাউন্ট খোলা যায়, এবং এই ক্ষেত্রে ডেনোমিনেশন হচ্ছে ওই 1000 টাকা ইন মাল্টিপল অফ 1000। স্কিমটি প্রিমেচিওরের জন্য ফর্ম 2 এটা দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে এই এসসিএসএস অ্যাকাউন্টটাকে কিন্তু ট্রান্সফার করা যায়, ওই ব্যাংকের যে ব্যাংকে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা হলো অন্য অন্য ব্রাঞ্চেও ট্রান্সফার করা যায়, এবং পোস্ট অফিসের ক্ষেত্রেও কিন্তু অন্য অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করা যায়। এটা কিন্তু সুবিধা রয়েছে। আরেকটি সুবিধা রয়েছে যে ভারতের বাইরেও কেউ যদি চলে যান, যে সেখানে বসবাস করবেন, বেশ কিছুদিন থাকবেন, তাহলে কিন্তু তিনি তার ইন্টারেস্ট ট্রান্সফার করতে পারবেন। এটা কিন্তু সুবিধা, এসসিএসএস অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করার দরকার নেই। কয়েকটি ব্যাংকে অনলাইন ডিপোজিট সিস্টেম চালু হয়েছে এসসিএসএসের ক্ষেত্রে। আর ইন্ডিয়া পোস্ট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে পোস্ট অফিসেও কিন্তু অনলাইনে এই অ্যাকাউন্ট খোলা যায়। এবার বলি যে এসসিএসএস অ্যাকাউন্টটি আমার মতে
জয়েন্ট খোলা দরকার স্পাউসের সঙ্গে। তাহলে হঠাৎ করে যদি দেখা যায় যে প্রথম ব্যক্তি মারা গেলেন, তাহলে এটা কিন্তু ম্যাচুরিটি পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি কিন্তু ইন্টারেস্ট পাবেন। কিন্তু যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা হয় তাহলে কিন্তু ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে এই অ্যাকাউন্টটি কিন্তু ক্লোজ হবে। আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে ওই যে ইন্টারেস্ট এখন যেটা চলছে ধরুন 8.2%, সেটা কিন্তু অন ম্যাচুরিটি পর্যন্ত কিন্তু স্পাউস তার ইন্টারেস্টটা পাবেন। এটা কিন্তু একটা বড় সুবিধে, কারণ এখন 8.2% ইন্টারেস্ট ইন্ডিয়াতে কিন্তু বেশ কয়েকটি কম জায়গাতেই পাওয়া যায়। যেমন গ্যারান্টি ইন্টারেস্ট তো ব্যাংকে রয়েছে, পোস্ট অফিসও রয়েছে, এসসিএসএস ব্যাকড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লো রিস্কের জায়গা, সব ঠিক আছে যে 8.2%ই পাবো। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে সেখানে কিন্তু অনেক ইন্টারেস্ট হয়, মানে ইন্টারেস্ট সেখানে বলা হয় না, অ্যাভারেজ রিটার্ন অনেকটাই হয়, কিন্তু সেখানে কিন্তু নেগেটিভ রিটার্ন হতে পারে। ফলে এক্ষেত্রে যদি স্পাউস তিনি তার ম্যাচুরিটি পর্যন্ত এই এসএসএস অ্যাকাউন্টটি চালিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু তিনি যে রেটে ইন্টারেস্টটা পেতেন সেই রেটেই কিন্তু ম্যাচুরিটি পর্যন্ত ইন্টারেস্ট পাবেন। এটা কিন্তু একটা বড় সুবিধা রয়েছে এসসিএসএস অ্যাকাউন্টের ক্ষেত্রে। আশা করছি এসসিএসএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্বন্ধে সমস্ত আলোচনাটাই করতে পেরেছি, সমস্ত প্যারামিটার্সগুলোই ছোঁয়া গেছে এবং সমস্ত নিয়মকানুনগুলোই বলতে পেরেছি। যদি এ সম্পর্কে কেউ কোনো কমেন্ট করতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, কোন জায়গাটা বাকি রয়ে গেল সেটাও তুলে ধরতে পারেন। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।